রিতা ছোটবেলাতেই তার বাবা মাকে হারায়, তাই সে দাদার কাছেই মানুষ। দাদা ও তার স্ত্রী এবং রিতাকে নিয়ে তাদের ছোট্ট একটা সংসার ছিল। রিতা অনাথ সন্তান ছিল বলে অনেক সম্বন্ধ দেখা সত্ত্বেও রিতার বিয়ে পাকা হচ্ছিল না। আর দাদার সংসারে থাকে বলে বৌদিও অনেক কটু কথা শোনাতো। এমনই একদিন, এই যে মহারানী, চুপচাপ বই নিয়ে বসে থাকলে হবে? সংসারে যে কত কাজ আছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? আসলে বৌদি, পরের সপ্তাহে আমার পরীক্ষা, তাই একটু পড়াশোনা করছিলাম। ওসব পড়াশোনা পরে হবে, শুধু শুধু দাদার টাকাগুলোকে ধ্বংস করছো এই পড়াশোনার চক্করে। এর থেকে সংসারে দুটো কাজ করো, তাহলে দুটো কাজের লোককে ছাড়িয়ে তোমার দাদার কিছুটা পয়সা বাঁচাতে পারবো। যাও, কলতলায় বাসনগুলো পড়ে আছে, নিচে দাও। আজকে রমার মা আসেনি, তাই এই কাজগুলো তোমাকেই করতে হবে। আর আমি তো ঠিক করেছি পরের মাস থেকে রমার মাকে পুরোপুরি অফ করে দেব, তাহলে সংসারের কত টাকা বাঁচবে, বুঝেছো? আচ্ছা বৌদি, তুমি যাও, আমি এখনই কাজগুলো সব করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার সাথে বক বক করার আমার সময়ও নেই। ঘরে গিয়ে আমায় আবার ফেস প্যাক লাগাতে হবে, মুখটা কেমন ডাল হয়ে গেছে দেখি। এই শোন, কলপারে বাসন মাজতে যাওয়ার আগে আমায় একটু মুসুর ডাল বেটে দিও, বুঝেছো? মুখে আগেই মুসুর ডাল বাটা লাগাবো, আর বাসন মাজা হয়ে গেলে তারপরে রান্নাটা বসিয়ে দিও। আর আমার বাথরুমে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি, ওগুলোও ধুয়ে দিও। এরপর রিতার বৌদি সেখান থেকে চলে গেল আর ঘরে গিয়ে ভাবতে লাগলো, ধুর ধুর, ননদ নাকি অন্য কিছু, কে জানে বাবা। বিয়ের পর থেকেই দেখছি যে আমার গলার একেবারে কাটা হয়ে বিঁধে আছে। বাড়ির কটা কাজের লোককে ছাড়িয়ে দিয়ে ওকে দিয়ে যে কাজ করাবো, তাও তো উপায় নেই। ওই ওর দাদাটা আছে না, একেবারে আমার ওপর রে রে করে ধেয়ে আসবে। না না, কতদিন ওকে মাথার ওপর বয়ে বেড়াবো, আর ওকে একটা ব্যবস্থা করতেই হবে। শোনো না, বলছি কি, রিতার বয়স তো অনেক হয়ে গেল, আর রিতার বাবা মা নেই, তাই সম্বন্ধগুলো দেখেও যেন কোনোটাই পাকা হচ্ছে না। আমি আমার পাড়ার এক ভাইকে বলেছি, ওকে রিতার ব্যাপারে সবটাই বলেছি। আর এও বলেছি যে ও ছোট থেকেই অনেক কষ্টে আছে, বাবা মা হারা মেয়ে। ওর কষ্টের কথা শুনে আমার ওই ভাই কিন্তু রিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি বলো, সম্বন্ধটা কি আমি পাকা করব? এভাবে সম্বন্ধ পাকা হয় নাকি? তুমি একবার ওকে ডাকো, আমি একবার ওর সাথে কথা বলি। আমি তো বলছি, আমার পাড়া তো ভাই, দরকার হলে ফোনে কথা বলে নিও তুমি। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, ওকে কি আর আমি চিনবো না? আমি যখন বলছি, তুমি তখন নিশ্চিন্ত থাকতে পারো, ও খুব ভালো ছেলে। পিতা, তোর বৌদি বিয়েটা পাকা করেছে, কিন্তু ছেলের সম্বন্ধে আমি কিছু খবর পেলাম। ছেলেটা মোটেও ভালো না। ছেলেটা মাতাল, জুয়ারি, মদ খেয়ে পয়সায় এদিক ওদিকে উড়িয়ে বেড়ায় জুয়া খেলে। বিয়েতে মোটা পণও চেয়েছে, বুঝলি? ও রোজগার বলতে কিন্তু এই পণটাই, ভেবে কাজ করিস। এর আগে অনেকগুলো বিয়ে করেছে, পণের টাকা সম্পূর্ণভাবে নেওয়া হলে মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যায়। ওর নামে অনেকবার পুলিশে কমপ্লেনও করেছে। পুলিশ এখন ওকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তাই একটু ভেবে চিনতে। তাই আমি ঠিক করেছি, আমি তোর বৌদিকে এখন কিছু বলবো না, একেবারে বিয়ের দিন ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো সবার সামনে। বরাবরই দেখছি ও তোকে খারাপভাবে দেখে এসেছে, আবার এখন তোর জীবন নিয়ে খেলতে শুরু করেছে। কতটা বার বেড়েছে!
শোন, আমার অফিসে একটা ভালো কলিগ আছে, সে খুব ভদ্রস্থ এবং তোকেও বেশ পছন্দ করে। আমি ওই ছেলেটার সাথে তোকে সেদিন বিয়ে দেব, সবার সামনে। তোর বৌদির একদিন কি আমার একদিন, তোর বৌদির মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো সবার সামনে, দেখে নিস। বিয়ের দিন যখন বর আসলো, এ কি, এই কোন ছেলে তুমি এনেছো? এ তো আমার সেই পালাতো তো ভাই না? তোমার ভাই দেখো এখন গিয়ে জেলে রয়েছে। তুমি কি ভেবেছিলে একটা মাতাল জুয়ারির সাথে তুমি আমার ছোট বোনের বিয়ে দেবে? এমনিতেই ও ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে। আর তুমি এটা কি করতে যাচ্ছিলে? একটা মেয়ে হয়ে তুমি আমার বোনটার জীবন ধ্বংস করার জন্য এতটা উঠে পড়ে লেগেছো। আমি যতদূর জানি আমার বোন তো তোমাকে শ্রদ্ধা করতো, মায়ের মতো ভালোবাসতো। আমার বোনটা কি এতটাই তোমার শত্রু ছিল যে তুমি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছো? তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর এ ভুল কোনো দিনও করবো না। দয়া করে এবারের মতো ক্ষমা ক্ষমা করো। ক্ষমা? তোমাকে ক্ষমা করা যায় না। তুমি যে কাজ করেছো সেটা ক্ষমার অযোগ্য। কালকেই আমি তোমায় তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। অবশেষে রিতার বিয়ে দাদার কলিগের সাথে হয়ে যায়। বিয়ের আগে রিতা যতটা কষ্ট করেছিল, বিয়ের পর ততটাই সুখ পেয়েছিল। বাবা মায়ের কষ্ট তার শ্বশুর শাশুড়ি ভুলিয়ে দিল।